যেগুলো বললো একেবারে সম্পূর্ণভাবে একমত। আর আমার মনে হয় যে পরেতে সাগর যে কথাগুলো বলবে, আমাদের তিনজনেরই বক্তব্যের মধ্যে একটা বোধহয় কমন ফ্যাক্টর থাকবে। সেটা হচ্ছে যে আমরা কিভাবে কে ঠিকঠাক নাগরিক সেটা নিয়ে আমরা কিন্তু তিনজনেই সমানভাবে চিন্তিত। কেননা কে ঠিকঠাক নাগরিক সেটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে বোধহয় এখনো পর্যন্ত ধারণাটা খুব একটা পরিষ্কার নয়। আম, যদি তাই হতো তাহলে আজকে লাখ লাখ মানুষ, বিশেষ করে মুর্শিদাবাদে, আজকে তাদের নাম কাটা পড়তো না। তারা আজকে ভোট দিতে পারবে না। তাদের কাছে যাবতীয় নথিপত্র থাকা সত্ত্বেও তারা আজকে ভোট দিতে পারবে না। আমাদের আজকে ভারতবর্ষে, যেটাকে আমরা একটা সাধারণ গণতন্ত্র বলি, সেখানেতে এত লাখ মানুষের নাম কাটা পড়ে গেল কি অদ্ভুত ভাবে। লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটা নতুন ক্যাটেগরি তার উদ্ভাবন করা হলো, যেটা আমি জীবনে কখনো শুনিনি। এটার যে অ্যামেন্ডমেন্ট আজকে এত তাড়াহুড়ো করে পাস করা হলো, এই তাড়াহুড়ো করাটা কেন? আর এই যে অ্যামেন্ডমেন্টটা করা হলো সেটাই বা কিসের জন্য? অনেকে হয়তো এটা সম্বন্ধে জানে, কিন্তু আমি বিশেষ করে যারা মানে অতটা হয়তো ওয়াকিবহাল নয়, একটু আমি বলি যে জিনিসটা কি। ট্রান্সজেন্ডার প্রোটেকশন অফ রাইটস বিল, এটা যখন প্রথমে আসে তখন কিন্তু সেখানেতে অনেকগুলো ব্যাপারে হয়তো সমস্যা থাকতে পারত, ছিল। একটা ভালো দিক কিন্তু ছিল, যেটা একেবারে প্রথম গোড়ায় যেটা বলে দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে যে ওই সেলফ ডিটারমিনেশন। হ্যাঁ, বা সেখানে তো বলছে সেলফ আইডেন্টিফিকেশন। আমি কি সেটা আমি বলে দেবো, আমি কি সেটা আমি বলে দেবো। অতএব আমি যদি নিজেকে নারী বলতে চাই, যদি আমি স্বাচ্ছন্দ্য বোধ করি নিজেকে নারী বলতে, তো আমি নারী বলবো। যদি আমি নিজেকে পুরুষ বলতে স্বাচ্ছন্দ্য করি তো পুরুষ বলবো। আমি এটা করতে পারি। এটা একটা প্রচন্ড প্রচন্ড দরকারি একটা কথা ছিল, এই জন্যে যে তার আগে মানুষ ভাবতো যে তুমি নারী কি পুরুষ সেটা তোমার শরীর নির্ধারণ করে দেবে। তার মানে তোমার যৌনাঙ্গ কি সেটা তোমাকে প্রমাণ করে দেবে যে তুমি নারী না পুরুষ। এইভাবে আমরা চলে এসেছি। আর আমরা যদি নারীবাদের কথা বলি, তখন ওই নারীবাদের প্রথম ঢেউ বা দ্বিতীয় ঢেউ, সেখানেও কিন্তু এই এই জায়গা থেকে কিন্তু নারীবাদও সরেনি। নারীবাদেরও কিন্তু একটা বক্তব্য ছিল যে হ্যাঁ, মানে সেক্স ইজ বায়োলজিক্যাল, আমরা আমরা মেল বা ফিমেল হয়ে জন্মাই, এটা নিয়ে তো কোনো ডিবেট তো থাকতে পারে না। যখন আমরা তৃতীয় ঢেউতে এলাম তখন কিন্তু সেটা নিয়েও ডিবেট শুরু হলো। তখন মানুষ প্রশ্ন করতে শুরু করলো যে তার মানে সত্যি কি তাই? মানে আমরা কি সত্যি মেল বা ফিমেল হয়ে জন্মাই, নাকি আমাদের মেল বা ফিমেল ডাক্তার ঘোষণা করে? এই যে ঘোষণা করার যে রাজনীতি, যে আমি তোমাকে বলে দেবো তোমার তোমার লিঙ্গ কি, এইটা নিয়ে কিন্তু আমরা খুবই এতদিন ধরে খুব আরামেই ছিলাম। মানে এটা নিয়ে কারুরই খুব একটা অসুবিধে হতো না যে আমার ওপরেতে একটা পরিচয় চাপিয়ে দেওয়া হচ্ছে। এই চাপানো পরিচয়টা নিয়ে কিন্তু আমাদের মধ্যে কোনো রকমেরই কোনো অসুবিধে ছিল না। এটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রেও এটা প্রযোজ্য। এটা যদি আমি বলি যে ওই মানে যেটা এখন বোধহয় খুব প্রচলিত হয়ে গেছে যে আই এম আ প্রাউড হিন্দু। এখন আই এম আ প্রাউড হিন্দু তো ঠিক আছে, মানে খুবই কংগ্রাচুলেশনস, তুমি মেডেল পেয়েছো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে তুমি কি খুব কষ্ট করে, খুব মানে তপস্যা টপস্যা করে তারপরে তো একদিনকে আকাশের থেকে একটা সার্টিফিকেট তোমার হাতে এসে পড়লো, তাতে লেখা রয়েছে যে আজ থেকে তোমাকে হিন্দু ঘোষণা করা হইলো? তা হয়তো নয়। ফলে সেই জন্য তুমি একটা, তোমার উপরে তো একটা পরিচয় চাপিয়ে দেওয়া হয়েছে, সেই চাপানো পরিচয় নিয়ে তুমি বহাল আনন্দে রয়েছো। আমি বামুন, হ্যাঁ আই এম আ প্রাউড ব্রাহ্মণ। কেন? মানে তুমি কি খুব কষ্ট করে ব্রাহ্মণ হয়েছো? হ্যাঁ, সিমিলারলি আই এম আ প্রাউড ইন্ডিয়ান। ইন্ডিয়ান হতে আমাদের মধ্যে কতজনের কত কষ্ট হয়েছে আমি জানি না, কিন্তু এখন মুর্শিদাবাদ বা মালদাতে যাদের আজকে ভোট দিতে দেওয়া হলো না, তাদের অবশ্যই কষ্ট হচ্ছে। কেননা তারা আজকে প্রথমে বুঝলো যে ইন্ডিয়ান হতে গেলেও কিন্তু এক ধরনের ঠিকঠাক ইন্ডিয়ান হতে হয়।
সে যদি হিন্দু হয় খুব ভালো, সে যদি হিন্দু পুরুষ হয় সোনায় সোহাগা, সে যদি হিন্দু নারী হয় ঠিক আছে ভেবে দেখা দেখতে পারে, যদি সে মুসলিম নারী হয় সরি আবার 5 বছর পরে দেখা করবেন। এই তো একটা অবস্থা। এখন আমরা যে ধরনের পরিচয় আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় সেটা নিয়ে আমরা যে খুশি, এই ট্রান্সজেন্ডার প্রোটেকশন অফ রাইটস বিল কিন্তু তার বিরুদ্ধে একটা বিরাট বড় কাজ করলো, যে না, তোমার উপরেতে যে পরিচয় চাপিয়ে দেওয়া রয়েছে সেটার আর কোনো দরকার নেই, তুমি বলো তুমি কে, সেই হিসেবেই তোমাকে মেনে নেব। যেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এখানেতে কিন্তু কোনো রকম কোনো সার্জারির দরকার নেই, মেডিকেল ইন্টারভেনশনের দরকার নেই। এটা কিন্তু বহু লোককে খুব আনন্দ দিয়েছিল, কেননা ট্রান্স আইডেন্টিটি, রূপান্তরকামী আইডেন্টিটি কিন্তু এক ধরনের হয় না। আমি বিভিন্ন ধরনের রূপান্তরকামী হতে পারি। আমি একজন রূপান্তরকামী হতে পারি যে আমি কসমেটিক রূপান্তরকামী, মানে আমি সাজতে গুজতে ভালোবাসি কিন্তু আমার শরীরের উপরে তো কোনো রকম অস্ত্রোপচার করলাম না, কোনো অসুবিধে নেই। আমি এরকমও হতে চাই যে আমি সাজগোজ করতে ভালোবাসি একটা লিঙ্গের পরিচয় এটাকে নিজের করবার জন্য, প্লাস আমি অস্ত্রোপচার করতে রাজি আছি, তাতেও কোনো অসুবিধা নেই। তার মানে অনেক ধরনের কিন্তু ট্রান্স আইডেন্টিটি হওয়ার কথা। আর এটা নিয়ে আমাদের মধ্যে কোনো রকম অসুবিধে ছিল না, আমরা খুব আনন্দে ছিলাম। হঠাৎ করে মনে হলো যে না, এটা ঠিক হচ্ছে না। আমি কি সেটা আমি কেন ডিসাইড করব? আমি কি সেটা তো আমার উপরে চাপিয়ে দেওয়া হবে। কেননা আসল আনন্দ তো সেইখানে যেখানে আমার ওপরেতে একটা পরিচয় চাপিয়ে দেওয়া হয়, সেখানেই আসল আনন্দ। আমি যেটাকে নিজের মতন করে নিচ্ছি ওই তাতে তো কোনো আনন্দ নেই বলে। এই আনন্দটা কেন? কেননা আমি জন্মানোর আগে একদিনকে আমার মা আর বাবা আমাকে টেবিলে বসালেন, বসিয়ে বললেন যে শোন, তুই জন্মাবি। বললাম এই দারুণ খবর, তুই জন্মাবি। আচ্ছা শোন, আমরা তোর উপরে কিছু চাপিয়ে দিতে চাই না, তুই সুইজারল্যান্ডে জন্মাতে পারিস বা তুই কলকাতাতে জন্মাতে পারিস। সুইজারল্যান্ড বলেনি আমার বাবা, না আমি ভুল বলছি, বলেছিল তুই জিনিভাতে জন্মাতে পারিস, তুই জিনিভাতে জন্মাতে পারিস বা তুই কলকাতায় জন্মাতে পারিস। আমি বললাম বলছো কি গো, আমি তো কলকাতাতেই জন্মাবো, জিনিভা তো একটা জঘন্য শহর, কলকাতার মতন শহর হয়? এই যে অল্টারনেটিভটা আমার মা বাবা আমাকে দিল, সেই জন্য আমি ভীষণ আনন্দিত। মা বাবা আমার সঙ্গে কনসাল্ট করে আমাকে কলকাতাতে জন্মালো। আমি জানি তোমাদের মা বাবা তোমাদের সঙ্গে এসব কনসালটেশন করে, আমার আই হ্যাভ ভেরি লিবারেল প্যারেন্টস, আমার সঙ্গে কথা বলে তবে আমাকে কলকাতাতে জন্মালো। সাধারণ ক্ষেত্রে তো যেটা হয় না। অতএব আমি কাকতালীয় ভাবে কলকাতার লোক হলাম, কাকতালীয় ভাবে বামুন হলাম, কাকতালীয় ভাবে হিন্দু হলাম, কাকতালীয় ভাবে ভারতীয় হলাম, সে নিয়ে আমার প্রচন্ড গর্ব। কেন? মানে আমি যদি কোনো লটারির টিকিট কাটি তাতে কি বিরাট একটা গর্ব হয় যে ভাই আমি গর্বিত, আমি 3 কোটি টাকা লটারির পুরস্কার পেয়েছি? তার পেছনে আপনার খাটটি ঠিক কতটা? আপনার খাটটি তো 5 টাকা, 5 টাকা দিয়ে টিকিটটা কেটেছেন, তার জন্য 3 কোটি টাকা পেয়েছেন, সেখানে তো আপনার কোনো কৃতিত্ব নেই। ডোন্ট টেক প্রাইড ইন কোইন্সিডেন্স। কাকতালীয় ভাবে একটা জিনিস হয়ে গেছে সেটা নিয়ে আমি একেবারে আনন্দে পাগল হয়ে যাচ্ছি, সেটা বোধহয় ঠিক নয়। এখন এই যে ব্যাপারটা যে ট্রান্স প্রোটেকশন অফ রাইটস বিল বললো যে না, যে পরিচয় তোমাকে জন্মে দেওয়া হয়েছিল সেটা নিয়ে আর আমরা চিন্তিত নই, তুমি বলো তুমি কি হবে, সেই হিসেবেই আমরা তোমাকে মেনে নেব। হঠাৎ করে আমাদের মনে হলো যে না, এটা ঠিক নয়। ফলে হলো কি, মহামান্য রাষ্ট্র হঠাৎ ডিসাইড করলো যে না, আমি জানি ঠিকঠাক রূপান্তরকামীকে, ঠিক। এখন ঠিকঠাক রূপান্তরকামী হচ্ছে অদ্ভুত ভাবে যে ইন্টারসেক্স। আশ্চর্য। ইন্টারসেক্স হচ্ছে সেই সব মানুষ যাদের যৌনাঙ্গ দেখে পুরুষাঙ্গ বলা যায় না
বা মহিলার যৌনাঙ্গ বলা যায় না, তাদের ইন্টারসেক্স বলা হয়। তারা কিন্তু ট্রান্স কোনো মতেই নয়। ইন্টারসেক্স আর ট্রান্স দুটো একেবারেই আলাদা ক্যাটাগরি। কিন্তু আমাদের মহামান্য রাষ্ট্র বললেন যে না, ইন্টারসেক্সটাই হচ্ছে ঠিকঠাক ট্রান্স। ওকে, সেখানেতেই এই অদ্ভুত আলোচনাটা সীমিত নয়। না, আরো কিছু লোকজনকে আমরা ট্রান্স বলতে পারি। কাদের ট্রান্স বলবেন? না, এই যেমন ধরুন আরাভানি, রামানন্দী, হিজরা। তার মানে ওনারা যেটা করলেন যে যেসব ধরনের ট্রান্স আইডেন্টিটি হিন্দু ধর্মের অন্তর্ভুক্ত তাদের আমরা ঠিকঠাক ট্রান্স ভাববো। তার মানে একটা কন্ট্রাডিক্টরি কথা হয়ে গেল। একদিকে বলছি যে তোমার যদি ইন্টারসেক্স, তোমার সেক্সুয়াল অর্গানস হয়, এক্সক্রিটরি অর্গানস হয়, তাহলে তুমি ট্রান্স। উল্টো দিকে বলছি তুমি যদি হিন্দু ধর্মাবলম্বী ট্রান্স হও তবে তুমি ঠিকঠাক ট্রান্স। ওকে, সো তার মানে এক মিনিট, মানে আমাকে বুঝতে দিন এই প্রবলেমটা কি হচ্ছে। একদিকে বলছেন যে আমি সেলফ ডিটারমিনেশনের মধ্যে যাওয়ার আমার কোনো রাইট নেই, অন্যদিকে বলছেন সেলফ ডিটারমিনেশনের মধ্যে যাওয়ার রাইট আছে। তার মানে শুধু এক ধরনেরই সেলফ ডিটারমিনেশনে যাওয়ার রাইট আছে, যদি সেই সেলফ ডিটারমিনেশনটা হিন্দু হয়। তার মানে the only kind of trance that the Indian state recognizes today is a Hindu trance. আমি খুব বিরক্ত ছিলাম একটি বিশেষ ট্রান্স ওম্যানকে নিয়ে, যাকে আমি খুব একটা ভালো নজরে, খুব একটা ভালোবাসার চোখে দেখতাম না। দুজন এরকম আছেন, একজন বাঙালি আর আরেকজন হচ্ছেন অবাঙালি। এখন এই অবাঙালি যিনি, তার কথা আজকে আমি বলবো। এনার নাম হচ্ছে লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী। সাংঘাতিক একজন ব্যক্তিত্ব। ইনি একেবারেই ডানপন্থী একটি অস্তিত্ব, আর বহু বছর ধরে ডানপন্থী অস্তিত্ব। তা আমি যখন এই যে অ্যামেন্ডমেন্টটা পাস করা হলো খুব তাড়াতাড়ি করে, আমি তখন বললাম যে এবারে তো লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী কি করবে, এবারে কি করবে? কেননা ওর কিন্তু পজিশনটা ঠিকঠাকই রইল, ও হচ্ছে হিন্দু ট্রান্স, ওর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তার মানে ওনার তো দুহাত তুলে নাচার কথা যে দারুণ হয়েছে, কি সুন্দর। আমি খুব আনন্দিত যে উনি কিন্তু একটা রিভিউ পিটিশন ফাইল করেছেন। ওনার সুবুদ্ধি হয়েছে, ওনাকে অভিনন্দন, কি শুভ নন্দন, যাই হোক। তা সেই জন্যে এখন জানি না, এটা নিয়ে এখন সুপ্রিম কোর্ট এটা নিয়ে তরজা চলুক, চেঁচামেচি চলুক, কিন্তু উনি যে একটা রিভিউ পিটিশন ফাইল করেছেন, খুব ভালো কাজ। আমরা বিভিন্ন দিক দিয়ে এটার বিরুদ্ধে প্রচার করে চলেছি যে এটাকে যেন অবশ্যই রোল ব্যাক করা হয়। আমি জানি না কতদূর কি সম্ভব, তবে বেসিক্যালি আমি এবারেতে আমি আমার বক্তব্য এইটুকুনি বলে শেষ করব যে ওই যে আমরা প্রত্যেককে যদি একটু প্রশ্ন করি যে আইডেন্টিটিটা নিয়ে আমরা গর্ব করছি, সেই আইডেন্টিটিটা কি আমি অর্জন করেছি না আমি সেটা জাস্ট পেয়ে গেছি? যদি পেয়ে গিয়ে থাকি তাহলে সেটাকে নিয়ে গর্ব করার জায়গা ঠিক কতটা আমার আছে? আর যদি সেটাকে আমি অর্জন করি, অবশ্যই সেটাকে নিয়ে আমি সেটাকে নিয়ে গর্ব করব। আর সেখানেতে একটা ছোট্ট জিনিস যেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে অর্জন করা যে আইডেন্টিটিটা, এই আইডেন্টিটিটাও কিন্তু হচ্ছে একটা সম্পূর্ণভাবে রাজনৈতিক একটা আইডেন্টিটি। আর আমাদের কোনো আইডেন্টিটি কখনো রাজনীতির বাইরে হয় না, সেটা একটা অসম্ভব ব্যাপার। তার মানে যে কোনো আইডেন্টিটি কিন্তু রাজনৈতিক। যে আইডেন্টিটি আমি আমার দাদুর কাছ থেকে পেয়েছি, সেই আইডেন্টিটিটাও রাজনৈতিক। আবার যে আইডেন্টিটিটা আমি বলছি না আমি নিজে তৈরি করেছি, সেটাও রাজনৈতিক। এবারে কোন ধরনের রাজনীতি আমরা করব সেটা আমাদের উপর। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার।